শুরু করে দিচ্ছি। তো বেসিক্যালি আইসোমারিজমে আমরা প্রথম যে ক্লাসিফিকেশন দেখেছিলাম, সেই ক্লাসিফিকেশনে একটা ছিল স্ট্রাকচারাল আইসোমারিজম, আর একটা পার্ট ছিল হচ্ছে স্টিরিও আইসোমারিজম। এবং সেই স্টিরিও আইসোমারিজমের এগেনস্টে কতগুলো পার্ট ছিল। একটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম, কনফর্মেশনাল আইসোমারিজম, আর হচ্ছে কনফিগারেশন আইসোমারিজম। এই কনফর্মেশন আর কনফিগারেশনটা কিছুটা অপটিক্যাল আইসোমারিজমের আন্ডারে আসে। আমরা জিওমেট্রিক আইসোমারিজম দিয়ে যে শুরু করছি, ঠিক আছে? তো জিওমেট্রিকটা বেসিক্যালি কোন কোন কন্ডিশনে কোন কোন কন্ডিশনে অ্যাপ্লিকেবল হয়, তো সেইটা আগে আমরা বলব। তো বলছে যে দ্য কম্পাউন্ডস হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা অ্যান্ড সেম স্ট্রাকচারাল ফর্মুলা বাট ডিফারেন্ট এই রেস্ট্রিক্টেড রোটেশনাল ইউনিট বা রেস্ট্রিক্টেড রোটেশনাল সিস্টেম এর ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হওয়ার জন্য জিওমেট্রিক আইসোমারিজম দেখা যায়। এবার রেস্ট্রিক্টেড রোটেশনাল সিস্টেম মানেটা কি? জিওমেট্রিক্যাল আইসোমারিজমে তখনই দেখা যাবে যখন কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়। দেখবে তুমি যদি ধরো দুটো আটার গোলাকে মাঝখানে একটা ঝাঁটার কাঠি বা দেশলাই কাঠি দিয়ে জয়েন করো, দেখবে দুটো একে ঘোরাতে পারো, দুটো আটার গোলাকে। বাট তুমি যখনই এখানে মাঝখানে একটা ডাবল বন্ড বা তিনটে ঝাঁটার কাঠি দিয়ে দেবে, তখন কিন্তু এটাকে আর রোটেট করাতে পারবে না। তার মানে যখনই তোমার সিস্টেমের মধ্যে একটা রিং চলে আসবে বা ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড বা নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড, এইরকম কেসগুলো আসবে, তখনই কিন্তু আমাদের এই জিওমেট্রিক আইসোমারিজম দেখা যায়। ঠিক আছে? তো এই জিওমেট্রিক আইসোমারিজমটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে কি, এই কন্ডিশনটা যে এটার মধ্যে একটা রেস্ট্রিক্টেড রোটেশনাল সিস্টেম থাকবে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে টার্মিনাল ভ্যালেন্সি ডিফার। টার্মিনাল ভ্যালেন্সি ডিফার এই কথাটার মানেটা কি? এই যে ডাবল বন্ডের সিস্টেম দেখতে পাচ্ছ কার্বন কার্বনের মধ্যে, এর যে যে কোনো একটা ইচ কার্বনের হাতে যে দুটো গ্রুপ আছে, সেই দুটো গ্রুপ ডিফারেন্ট হতে হবে। মানে এ শুড নট বি ইকুয়ালস টু বি। যদি এ বি কোনো একটা দিকেও সেম হয়ে যায়, তাহলে তাকে আর জিওমেট্রিক আইসোমারিজম বলা যাবে না। যেমন ধর নিচে যে আমি এক্সাম্পলটা দিচ্ছি, এখানে এই সাইডে এই দুটো ডিফারেন্ট আছে, বাট এখানে হাইড্রোজেন দুটো সেম হওয়ার জন্য এটাকে জিওমেট্রিক আইসোমারিজম বলা যাবে না। ঠিক আছে? এবার এই জিওমেট্রিক আইসোমারিজম আমরা যখনই করব, এর তিনটে টাইপ জিওমেট্রিক আইসোমারিজম। একটা হচ্ছে সিস ট্রান্স হতে পারে, একটা হয় সিন অ্যান্টি, আসবো আস্তে আস্তে, আর একটা হচ্ছে জেডি। ঠিক আছে? তো এই তিনটে হচ্ছে বেসিক্যালি জিওমেট্রিক আইসোমারিজম আন্ডারে পড়ে। আর কিছু এক্সেপশনাল কেস আছে যেগুলো আমাদের নিচের সিলেবাসে নেই, কিন্তু যেই সিলেবাসে মাস্টারে দিয়ে দেয়, সেগুলো হচ্ছে কিউমিলিন্স টাইপের সিস্টেম। তো সেইগুলো আমরা একটু একটু করে বলবো। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা চলে আসছি সিস ট্রান্সের কেস। তো সিস ট্রান্সের কেস মানে কি? সিস ট্রান্সের কেস মানে দেখতেই পাচ্ছ যে যখন কোনো একটা কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে এই যে দুটো গ্রুপ ডিফার করছে এবং এই দুটো গ্রুপের সিমিলার গ্রুপগুলো একই দিকে আছে। ঠিক আছে? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিস। আর যদি সিমিলার গ্রুপগুলো অপোজিট দিকে থাকে, তখন সেগুলোকে আমরা বলবো ট্রান্স। বোঝা গেল ব্যাপারটা? দেখো সিস ট্রান্সটা সবার ক্লিয়ার হলো কিনা একটু দেখো, না হলে আমাকে বলো। প্রথম কথা, জিওমেট্রিক আইসোমারিজম কোন কোন কন্ডিশনে অ্যাপ্লিকেবল হয় সেটা আমরা দেখলাম। সেকেন্ড হচ্ছে আমরা দেখলাম যে যে টার্মিনাল যে কার্বনগুলো আছে তাদের দুটো গ্রুপ ডিফার হতে হবে, এবং সেই যে দুটো গ্রুপ আছে সেই দুটো গ্রুপের একই টাইপের গ্রুপ যদি একই দিকে থাকে তখন সেটাকে সিস বলা হবে। যদি দুটো ডিফারেন্ট টাইপের গ্রুপ দুটো ডিফারেন্ট দিকে থাকে তখন সেটাকে আমরা ট্রান্স বলবো।
ঠিক আছে, এই রেসপেক্টে করা হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে সিস ট্রান্স কি শুধু কার্বন কার্বন ডাবল বন্ডেই হয়? বোঝেন, সিস ট্রান্সটা আরেকটা কেসে হয়, যেটা হচ্ছে রিং সিস্টেম। রিং সিস্টেম মানে কোনো একটা সাইক্লিক কোনো কম্পাউন্ড যেখানে এই কার্বন দুটো sp3 হাইব্রিডাইজড হবে, এবং এর সাথে যে দুটো গ্রুপ থাকবে সেই দুটো গ্রুপ যদি একই দিকে থাকে বা একই প্লেনে থাকে, ইফ বোথ ব্রোমিন আর অ্যাট সেম প্লেন, তখন সেটাকে আমরা বলবো সিস। আর যদি ডিফারেন্ট প্লেনে থাকে তখন সেটাকে আমরা বলবো ট্রান্স। ঠিক আছে, আমার কথা বোঝা গেল? মানে এটাকে চাইলে তুমি এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারতে। ধরো এই এইচটাকে আমি অ্যাবভ দ্য প্লেনে লিখছি আর বিআরটাকে বিলো দ্য প্লেনে লিখছি। এই যে এইভাবে যে লেখা, এখানে যে ওয়েজ ফরম্যাটে যেটা আমি লিখছি ট্রায়াঙ্গেলের মতো, এটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেনকে বোঝায়। আর যেটাকে আমি ডটেড লাইনে লিখছি সেটাকে বিলো দ্য প্লেন বোঝায়। তাই দুটো বিলো দ্য প্লেনই একই গ্রুপ আছে, তাই এটা হচ্ছে সিস। আর এইটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি তখন এটা হয়ে যাবে এইরকম, একটা এইচ যদি ওপরে থাকে আর একটা ব্রোমিন যদি নিচে থাকে, আরেকটার ব্রোমিন উপরে থাকবে আর এইচ নিচে থাকবে, তো এইটা হয়ে যাবে ট্রান্স। বুঝতে পারলাম ব্যাপারটা? এবারে সিস ট্রান্স কিসে কিসে ডিফার করে সেটা একটু ছোট করে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ঠিক আছে, তো প্রপার্টিস অফ সিস অ্যান্ড ট্রান্স। ধরো আমি তোমাদের না বুঝতে পারলে, যেখানে বুঝতে পারবে না বলবো। এই যে কম্পাউন্ডটা আমি লিখছি এটা হচ্ছে সিস টু বিউটি। আমি একই রকম ভাবে একটা ট্রান্সও লিখতে পারি। ট্রান্স দেখো কিরকম হবে, এটা হচ্ছে ট্রান্স। তো এইটা সিস, এটা হচ্ছে ট্রান্স। তো এদের প্রপার্টি কি ডিফার করবে? ফার্স্ট হচ্ছে কি প্রপার্টি আসবে? ফার্স্ট হচ্ছে এদের ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্টে জেনারেলি দেখো সিসটা, আমরা আগেও এটা বলেছিলাম, সিসটা ট্রান্সের থেকে বেশি হবে। কেন? সেম টাইপের গ্রুপ একই দিকে আছে, তার ফলে কি হবে? এদের ক্ষেত্রে একটা রেজাল্ট্যান্ট অ্যাডিশন হবে। কিন্তু এখানে কি হচ্ছে, সেম টাইপের গ্রুপ অপোজিট দিকে হচ্ছে, ফলে রেজাল্ট্যান্ট কি হবে? একটু মাইনাস হবে। তাই সবসময় সিজের ডাইপোল মোমেন্ট ট্রান্সের থেকে বেশি হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টটা উপরে ডাইপোল মোমেন্ট কেসের উপর ডিপেন্ডেন্ট, ইজ ডিপেন্ড অন ডাইপোল মোমেন্ট। তাহলে বয়লিং পয়েন্টটাও আমি বলতে পারি যে সিস ট্রান্সের থেকে বেশি বয়লিং পয়েন্ট হবে। ঠিক আছে, তাহলে যার বয়লিং পয়েন্টের রেসপেক্টে হলো। আর আরেকটা কীভাবে বলা যায়, স্টেবিলিটি। স্টেবিলিটির রেসপেক্টে কী বলা যায়? তো স্টেবিলিটিটা ডিপেন্ড করে অনেক সময় এদের ক্রিস্টাল এনার্জির উপর বা ক্রিস্টাল ল্যাটিসের উপর। ঠিক আছে, তো ক্রিস্টাল ল্যাটিস মনে রাখবে ট্রান্সের ক্ষেত্রে একটু যেরকম হয়, সেটা ট্রান্সের ক্ষেত্রে স্টেবিলিটিটা বেশি হয় দেন সিক্স। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, আর কি বলা যেতে পারে? আর হচ্ছে সলিবিলিটি বলা যেতে পারে, সিস্টেন্সের মধ্যে যে সলিবিলিটি ফ্যাক্টর। তো সলিবিলিটি মনে রাখতে হবে স্টেবিলিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তো সেই ক্ষেত্রে সলিবিলিটি সিজের বেশি হবে দেন ট্রান্স। ঠিক আছে, মেল্টিং পয়েন্টও একই রকমভাবে ট্রান্সেরই বেশি হবে দেন সিস। ঠিক আছে, আমার কথা বোঝা গেল? তাহলে সিস ট্রান্সের ক্ষেত্রে এই প্রপার্টিগুলো দিয়ে অনেক সময় কোয়েশ্চেন আসে, তো এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা বলো। 2 নম্বর পয়েন্টটা বয়লিং পয়েন্ট। বিপি মানে বয়লিং পয়েন্ট। স্টেবিলিটি ডাইরেক্ট বলো ক্রিস্টাল ল্যাটিস এনার্জি। ক্রিস্টাল ল্যাটিস এনার্জি। ঠিক আছে, আচ্ছা এবার ধরো তোমাদের আমি একটা দুটো কম্পাউন্ডের কথা বলছি। ঠিক আছে,
এখানে দুটো কম্পাউন্ডের কথা বলছি, আমাকে বলবে এরা সিস ট্রান্স আইসোমারিজম দেখাবে কি দেখাবে না। এটা এক নম্বর। ইন্ডিয়া কি জিতে গেল নাকি? আচ্ছা, তাহলে whether they exhibit GI or not, whether they exhibit GI or not, বলো কেউ একজন বলো। ফার্স্ট এড কেস এ, এটা জিআই হবে কি হবে না? আদিত্য বলো, কেস নাম্বার এ জিআই হবে কি হবে না? বলো কি বলবে। এই বোঝা যাচ্ছে তো ব্যাপারটা, কেউ একজন বলো, সহজ জিনিস তো। আমি জিআই বা জিওমেট্রিক আইসোমেরিজমের যে যে ক্রাইটেরিয়া গুলো বললাম তার রেসপেক্টে বলো যে এটা জিআই বলা কি যাবে কি যাবে না? যাবে। কেন যাবে না বলে দাও। কোন দিকটা? বাদ। তো এই শুধু সিএইচ টু না, দুদিকেই সিএইচ টু সেম হচ্ছে, তাই না? তো সেম গ্রুপ আছে, সেম গ্রুপ থাকলে নো জিওমেট্রিক আইসোমেরিজম। ঠিক, ভেরি গুড। আচ্ছা, তারপরটা বলো। তারপরটা একটু বলার চেষ্টা করো কেউ একজন। সায়রি বলো, বিএডটা, বিএডটা কি হবে? আমি তোমার নাম সায়রি? সায়রি বলো, বিএডটা হবে কি হবে না? হ্যাঁ? কেন যাবো না? তোমাকে তো বোঝাচ্ছি, চেষ্টা করো বুঝতে। আমরা কি বললাম যে কার্বন কার্বন ডাবল বন্ড যেটা আছে, মন দিয়ে বোঝো, খুব ইম্পর্টেন্ট জায়গা। এইটার, এই দুটো তো জাংশনাল কার্বন, এই কার্বনের দুটো হাত দেখতে হবে। দুটো হাত যদি একই গ্রুপ থাকে তাহলে জিআই হবে না। যদি দুটো হাত ডিফারেন্ট গ্রুপ থাকে তাহলে জিআই হবে। দুদিকে, তাহলে হবে না। বোঝা গেল? দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করলেই কিন্তু বোঝা যায়। তাহলে এখানে আমরা কি, এটাও নো জিআই। ওকে, তারপরটা বলো। জুনায় না বলো দেখি, এটা বলো সি এরটা কি হবে? এটা জিআই হবে, কারণ একদিকে সিএল আছে একদিকে তো সিএইচ টু আছে, এটা ডিফারেন্ট হচ্ছে, তাহলে এটা জিআই হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে জিআই কোন কেসে হচ্ছে এবং জিআই এর কেসে রেসপেক্টে আমরা সিস ট্রান্সটা বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু ইজেড সিস্টেমটা আসছি। ইজেড সিস্টেমটা কি আগে একটু বুঝি। ইজেড সিস্টেমটা সিস ট্রান্সের মতোই ওই একই ক্রাইটেরিয়া দেখাবে, বাট এখানে যেটা বলছে সিস ট্রান্সে কি ছিল, কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে দুদিকে ডিফারেন্ট গ্রুপ ছিল, এখানেও ডিফারেন্ট গ্রুপ থাকবে। এবং শুধু ডিফারেন্ট গ্রুপ না, এখানে যে চারটে গ্রুপই আলাদা থাকবে। তুমি লক্ষ্য করো, এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা আয়োডিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ফ্লোরিন আছে। যখন চারটে গ্রুপই ডিফার করবে তখন সেটাকে আমরা সিস ট্রান্স না বলে জেডি সিস্টেম বলবো। ঠিক আছে, আমি নিজে ছোট করে আরেকবার একটু লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে আমি এটা বলতে চাইছি, ধরো একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আর এই চারটে দিকে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে। মানে ধরো একদিকে ধরো আয়োডিন আছে, এখানে ধরো মিথাইল গ্রুপ আছে, এখানে ধরো হাইড্রক্সি হাইড্রোজেন আছে, এখানে ধরো হাইড্রক্সি গ্রুপ আছে। তা চারটে গ্রুপ কি সেম হলো? সেম হলো না। কিন্তু এই ইচ কার্বনের রেসপেক্টে তো সেম, দুটো তো ডিফারেন্ট গ্রুপ, তাহলে এটা জিআই অবশ্যই, জিআই তো দেখা যাবে। কিন্তু এটাকে আর সিস ট্রান্স বলা যাবে না। কেন সিস ট্রান্স বলা যাবে না? কারণ সিস আর ট্রান্সের কন্ডিশন ছিল এই কার্বন কার্বন ডাবল বন্ডের একই সাইডের গ্রুপ দুটো সেম হতে হবে, তখন সেটাকে আমরা সিস বলতে পারি।
সেম হতে হবে বা সেম নেচারের অ্যাটলিস্ট হতে হবে। ঠিক আছে? তাহলে স্যার এর ক্ষেত্রে কি হবে? বলছে এখানে সিস ট্রান্স না বলে এই দুটো লেটার ইউজ করে, এটা জেড ই আইসোমার। হোয়াট ইজ মিন বাই জেড? জেড মিন জুসামেন। ঠিক আছে? জুসামেন। জুসামেন কথাটার মানে হচ্ছে সেম সাইট। আর ই মিনস হচ্ছে এন্ট গেগান। এন্ট গেগান। এন্ট গেগান। ঠিক আছে? এইটা মানে হচ্ছে অপোজিট সাইড। এবার কার রেসপেক্টে অপোজিট, কার রেসপেক্টে সেম কি করে বুঝবো স্যার? এখানে চারটে গ্রুপই তো সেম ডিফারেন্ট। তো এখানে একটা রুল আমাকে অ্যাপ্লাই করতে হবে, মন দিয়ে শোনা। এটা রুলটাকে বলে সিআইপি রুল। সিআইপি রুল তিনজন সায়েন্টিস্টের নামে, কান, ইনগোল্ড আর প্রেলং, এই তিনজন সায়েন্টিস্টের নামে সিআইপি রুলটা করা। তো এখানে কি বলছে একটু মন দিয়ে শোনো। ফার্স্ট আমাকে কি করতে হবে, যেটা আমাকে দিয়েছে সেই কার্বনের দুদিকে যে দুটো গ্রুপ আছে সেই দুটো গ্রুপের মধ্যে যার অ্যাটমিক নাম্বার বেশি তার প্রায়োরিটি বেশি দিতে হয়। তাহলে ফার্স্ট রুল কি? হায়ার দ্য অ্যাটমিক নাম্বার, হায়ার উইল বি দ্য প্রায়োরিটি। এই কথাটা মানে কি? আমাকে বলো, আয়োডিন আর মিথাইলের মধ্যে কার প্রায়োরিটি বেশি হবে? কার অ্যাটমিক নাম্বার বেশি? বলো, কি একজন কৌস্তব বলো, আয়োডিন আর মিথাইলের মধ্যে কার প্রায়োরিটি বেশি? হ্যাঁ, কৌস্তব আছো? হ্যাঁ বলো তাহলে, আয়োডিন আর মিথাইলের মধ্যে কার অ্যাটমিক নাম্বার বেশি? আয়োডিন। তাহলে আয়োডিনকে আমি বেশি প্রায়োরিটি দেবো আর মিথাইলকে আমি লেস প্রায়োরিটি দেবো। আর এইচ আর ওইচ এর মধ্যে একই রকম ভাবে ওইচ এর অ্যাটমিক নাম্বার বেশি দেন এইচ। এবার তুমি লক্ষ্য করো, এই যেটা আঁকলাম তাতে হাই প্রায়োরিটি গ্রুপগুলো অপোজিট দিকে চলে গেছে। ঠিক আছে? তাই এইটাকে আমি বলবো হচ্ছে ই আইসোমার। বুঝতে পারলাম? সিমিলারলি যদি আমি এটাকে এইরকম লিখতাম যে আয়োডিন, এখানে মিথাইল, আর এখানটা ওইচ আর এখানটা এইচ, তখন কি হতো? এইটা হাই প্রায়োরিটি গ্রুপ দুটো একই দিকে হয়ে যেত। তখন এটাকে আমরা বলতাম জেড আইসোমার। বোঝাতে পারলাম কি না দেখো, কারোর কোনো জায়গায় ডাউট হলে বল। সেম হাই or low priority group if at same site তাহলে হবে হচ্ছে z, if at opposite site তাহলে হবে e। বোঝাতে পারলাম? এবার তুমি বলবে যে স্যার যদি আরেকটা আমি দেখিয়ে দিই তারপর আমি যাচ্ছি। ধরো তোমাকে বললো, এরকম কোশ্চেনও এসছে, হাউ মেনি geometric isomers are possible for, বলে এইরকম লিখে দিয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, কার্বন ডাবল বন্ড, ব্রোমিন, আয়োডিন, এরকম লিখে দিয়েছে। তার মানে কার্বন কার্বন ডাবল বন্ডের রেসপেক্টে এখানে ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। মন দিয়ে বুঝবে ব্যাপারটা। তো আমি এখানে কি করছি, আমি জেড বার করার চেষ্টা করছি। আমাকে জিজ্ঞেস করছে কতগুলো টোটাল জিআই পসিবল। ঠিক আছে? তাহলে আমি কি করছি দেখো, ফার্স্ট আমি ফ্লোরিনটাকে ফিক্স ধরে নিচ্ছি, বাকিগুলোকে আমি ক্লকওয়াইজ রোটেট করাচ্ছি। এইখানে ক্লোরিন চলে গেল, ব্রোমিনটা এখানে চলে আসলো,
আয়োডিনটা এখানে চলে আসলো। নেক্সট আবার ফ্লোরিনটা কি আমি ফিক্সড রাখছি, তারপরে আবার ক্লকওয়াইজ রোটেট করাচ্ছি, তো এরকম আসলো। তাহলে আমাকে বলো এই কম্পাউন্ডটার টোটাল জিওমেট্রিক আইসোমার কটা হবে? নয়ন একটু ট্রাই করো। এই কম্পাউন্ডটার টোটাল নাম্বার অফ জিওমেট্রিক আইসোমার কটা হবে? বোঝা যাচ্ছে কি? বলো নয়ন, এই কম্পাউন্ডটার টোটাল জিওমেট্রিক আইসোমার কটা হবে? কে পারবে বলো? অন্য কেউ বলো। অভিরাজ জয়েন করেছে? অভিরাজ মানে পরীক্ষা। আয়ুষ বলো। কটা জিওমেট্রিক আইসোমার হবে এটা? আরে ভুল বললেও কোনো অসুবিধা নেই, বলো না। 12টা। আচ্ছা 12টা কেন বলছো বলো? না এমনি বললে তো হবে না, লজিক্যালি বলতে হবে। লজিক্যালি একটু ভাবো। তুমি 12টা যেটা বলছো সেটা 12টা হবে না, এটা অ্যান্সার হবে 6টা। এটা কেন দেখো, এইটা এই জন্য না, এই কারণটা হচ্ছে এই যে প্রত্যেকটা যে তিনটে এঁকেছি সেই তিনটেরই দেখো, আমি যদি জেডি করি তাহলে এইটা এ, এখানে এটা বি, এখানে একটা এ, এটা একটা বি, তাহলে এটা কি হবে? এটা জেড আইসোমার হচ্ছে। আবার এটার ক্ষেত্রে এইটা এ, এইটা বি, এইটা এ, এইটা বি, এটাও জেড আইসোমার হচ্ছে। এটার ক্ষেত্রে এইটা এ, এইটা বি, এইটা বি, এইটা এ, এটা ই আইসোমার হচ্ছে। তাহলে প্রত্যেকটা জেড আইসোমারের একটা ই আইসোমার হবে, আবার প্রত্যেকটা ই আইসোমারের একটা জেড আইসোমার হবে। তাহলে টোটাল আমার 6টা জিওমেট্রিক আইসোমার বসে। বুঝা গেল? সায়নী বুঝতে পারলে? সায়নী জয়েন করেছে? আরেকবার বলবো তাই তো? আচ্ছা ধরো আমি আরেকটা কম্পাউন্ড বলছি, তাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা রুল 2 কেও এক্সপ্লেন করবে, আরেকবার জিনিসটাকেও বোঝানো হবে। ধরো তোমাকে এরকম একটা কম্পাউন্ড দিচ্ছি, কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে একটা সি ট্রিপল বন্ড সিএইচ দিয়েছে, এখানে একটা সিএইচ ডাবল বন্ড সিএইচ টু দিয়েছে, এখানে একটা সি এইচ ডাবল বন্ড সিএইচও দিয়েছে, আর এখানটা সি ট্রিপল বন্ড এন দিয়েছে। এইটা জিজ্ঞেস করেছে জেডি আইসোমার কি রেসপেক্টিভ। তো মাথায় রাখতে হবে যখনই তুমি দেখবে কোনো একটা এইরকম কেস আছে যে কেসে মাল্টিপল বন্ড অ্যাটাচড আছে, ইফ মাল্টিপল বন্ডস আর অ্যাটাচড, তাহলে আমাকে কি করতে হবে, যেখানে নাম্বার অফ বন্ডস বেশি থাকবে তাকে প্রায়োরিটি দিতে হবে দেন যেখানে নাম্বার অফ মাল্টিপল বন্ড কম থাকবে। ঠিক আছে? যেমন ধরো এর কারণটা কি, তো সিআইপি রুল বলছে এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি থাকে, এই কথাটার মানে হচ্ছে ইচ অফ দ্য কার্বন ইজ অ্যাটাচড উইথ 3 কার্বন অ্যাটম। আর যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে
তার মানে ইচ অফ দ্য কার্বন অ্যাটাচ টু ইট ডাবল বন্ডেড কার্বন, দুটো কার্বনের সাথে। তাহলে নেট অ্যাটমিক নাম্বার তো এইটারই বেশি হচ্ছে দেন এইটার। তাই ট্রিপল বন্ড আর ডাবল বন্ড থাকলে আমি ট্রিপল বন্ডকে প্রায়োরিটি এ ধরবো আর ডাবল বন্ডকে প্রায়োরিটি বি। ঠিক আছে, সিমিলারলি এর ক্ষেত্রেও তাই। এখানে ডাবল বন্ড আছে মানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, আর এখানে কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন আছে। তাহলে কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু তিনখানা বন্ড, তাহলে এইটাকে আমি ইকুইভ্যালেন্ট টু এরকম বলতে পারি যে তিনখানা নাইট্রোজেন আছে কার্বনের সাথে, আবার নাইট্রোজেনের সাথে তিনখানা করে কার্বন আছে। তাহলে ব্যাপারটা কি হলো, অনেকটা বড় হয়ে গেল। তাই এই দুটোর মধ্যে আবার একে এ ধরবো আর একে বি ধরবো। তাহলে এই যে আইসোমারটা আমি লিখেছি তাতে দেখো হায়ার প্রায়োরিটি গ্রুপগুলো অপোজিট ডিরেকশনে আছে। তাহলে এইটা হবে হচ্ছে ই আইসোমার। বোঝা গেল? আচ্ছা, এইটা হচ্ছে সবচেয়ে মানে কঠিন লজিক, একদম লজিক যেটা হচ্ছে কঠিন লজিক সেটা হচ্ছে এই লাস্টেরটা আমি যেটা বোঝা। ঠিক আছে, তো একটু লক্ষ্য রাখবে যেখানে তুমি নাম্বার অফ মাল্টিপল বন্ড বেশি পাচ্ছ সেই নাম্বার অফ মাল্টিপল বন্ড কার সাথে আছে এটা তো একটা অবশ্যই পয়েন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ কতগুলো নাম্বার অফ মাল্টিপল বন্ড আছে সেইটার উপরও ডিপেন্ড করবে যে তার প্রায়োরিটিটা বেশি হবে কি হবে। ঠিক আছে, যেমন ধরো আইসোটোপ, আইসোটোপগুলোর ক্ষেত্রেও যেরকম ধরো আরেকটা কেস হতে পারে। আইসোটোপের ক্ষেত্রে দেখতে হবে যার ধরো হাইড্রোজেন আছে, ডয়টেরিয়াম আছে, ট্রিটিয়াম আছে, তাহলে প্রায়োরিটিতে তিনজনেই তো অ্যাটমিক নাম্বার একই। তো সেই ক্ষেত্রে যার অ্যাটমিক মাস বেশি সেই ক্ষেত্রে তাকে প্রায়োরিটি বেশি দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা আমি বোঝালাম সেটা হচ্ছে বেসিক্যালি জেড জেডি আইসোমারিজম। ক্লিয়ার সবার? আমরা কিন্তু হোমওয়ার্ক যখন দেবো একটু বা পরের দিন হয়তো ক্লাসে কতগুলো করতে দেবো, তো সেটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার যেটা আসছি সেটা হলো এই সিস্ট্রান্স আইসোমারিজমেরই নেক্সট পার্ট, সেটা হচ্ছে সিন অ্যান্টি আইসোমারিজম। ঠিক আছে, সিন বা অ্যান্টি আইসোমারিজম। আমরা বলেছিলাম জিওমেট্রিক আইসোমারিজমের তিনখানা পার্ট, একটা হচ্ছে সিস্ট্রান্স, একটা হচ্ছে জেডি, আর একটা হচ্ছে সিন অ্যান্টি। মনে রাখতে হবে সিন অ্যান্টিটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র হয় কার ক্ষেত্রে, এই কার্বন 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 নাইট্রোজেন ডাবল বন্ড বা নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড এর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, বাকি কোনো কেসে সিন অ্যান্টি অ্যাপ্লিকেবল হয় না অ্যাজ পার দ্য অর্গানিক ইজ কনসেপ্ট। তাহলে এই ক্ষেত্রে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড কত রকম হতে পারে দেখো, এইটা একটা ইমিন টাইপ হতে পারে, ইমিন মানে সি ডাবল বন্ড এন ও এইচ, একটা হতে পারে অক্সিম ও এক্স আই এম ই, একটা হতে পারে অ্যাজো মানে এন ডাবল বন্ড। ঠিক আছে, তাহলে আমাকে কি করে আমি এদেরকে এদের টাইপকে সিন অ্যান্টি বলছি এবার একটু মন দিয়ে শোনো। তো ইমিন কেসে ফর দ্য কেস ওয়ান ইমিন, ইমিনের কেসে আমাকে যে সিন বা অ্যান্টিটা করতে হবে উইথ রেসপেক্ট টু এইচ, মানে এই যে এইচটা আছে আর এখানে যে এইচটা থাকবে উইথ রেসপেক্ট টু দ্য পজিশন অফ এইচ, আমাকে এইখানটা সিন অ্যান্টি করতে হবে। যদি দুটো এইচ সেম পজিশনে থাকে তখন আমাকে সেটা বলতে হবে হচ্ছে সিন, আর যদি দুটো এইচ ডিফারেন্ট পজিশনে থাকে তখন সেটাকে আমাকে বলতে হবে হচ্ছে অ্যান্টি। দেখো একটা উপরে একটা নিচে আছে আর এই দুটোই সেম পজিশনে আছে। বোঝাতে পারলাম? দেখো কোনো ডাউট হলে বলো। ক্লিয়ার সবার? সিন অ্যান্টিটা, হ্যাঁ সিন অ্যান্টিটা হচ্ছে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং সেই ক্ষেত্রে যদি তোমাকে দেখতে হবে এই কার্বনের সাথে যে দুটো গ্রুপ আছে এই দুটো গ্রুপ ডিফারেন্ট হতে হবে, আর নাইট্রোজেন একটা হাতে লোন পেয়ার থাকবে একটা হাতে এইচ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে তুমি কি করবে, তুমি দেখবে যে
এই যে এইচ দুটো যদি একই পজিশনে থাকে মানে একই দিকে থাকে তখন সেটাকে সিন বলবো, আর এইচ দুটো যদি অপোজিট দিকে থাকে তখন সেটাকে আমরা এটাকে ট্রান্স ওই অ্যান্টি বলবো। ঠিক আছে, ট্রান্স হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অ্যান্টি। ক্লিয়ার? এটা হলো ইমিন টাইপ। এবার অক্সিম টাইপে কার রেসপেক্টে হয়? ফর অক্সিম হিয়ার উইথ রেসপেক্ট টু এইচ অ্যান্ড ওইচ, এখানে যে এইচটা আছে আর এখানে যে ওইচটা আছে সেটা যদি সেম দিকে থাকে তখন সেটাকে আমরা সিন বলি, আর এই ওইচটা এই ওইচটা যদি ডিফারেন্ট দিকে থাকে তখন সেটাকে আমরা অ্যান্টি বলি। ট্রান্স না, অ্যান্টি বলি। ঠিক আছে, তার মানে অক্সিমে আমি এইচ আর ওইচ এর রেসপেক্টে দেখবো যে একই না ডিফারেন্ট, সেই রেসপেক্টে আমি বলবো, আর ইমিনে আমি এইচ আর এইচ এর রেসপেক্টে বলবো। ঠিক আছে, কিন্তু আমার নেচার অফ অ্যাডিশনটা কিন্তু একই রকম হবে। ওকে, লাস্ট লাস্ট হচ্ছে অ্যাজো। অ্যাজোর ক্ষেত্রে কি হয়? অ্যাজোর ক্ষেত্রে উইথ রেসপেক্ট টু দ্য লোন পেয়ার্স, এখানে দেখতে হবে যে লোন পেয়ার্স দুটো যদি একই দিকে থাকে তখন সেটাকে আমরা সিন বলবো, আর লোন পেয়ার্স দুটো যদি ডিফারেন্ট দিকে থাকে তখন সেটাকে আমরা অ্যান্টি বলবো। ঠিক আছে, দেখো বোঝা গেল কিনা আমার কথাটা? তাহলে এখানে ডিফারেন্সটা কি রেসপেক্টে হচ্ছে? লোন পেয়ার আর যে বন্ডটা আছে তার রেসপেক্টে হচ্ছে। কোনটা 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 শুধু হাইড্রোজেনের জন্য? ইমিনটা শুধু হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের রেসপেক্ট। অক্সিমটা হচ্ছে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইডের রেসপেক্টে, আর অ্যান্ড অ্যাজোটা হচ্ছে দুটো লোন পেয়ারের রেসপেক্ট। ঠিক আছে, তো আমরা জিআই এর একদম থার্ড পজিশন অব্দি চলে এসেছি। এবার যেটা আছে জিআই এর আরেকটা পার্ট টাইপ যেটা আমাদের নিটে আসে না কিন্তু অনেক সময় আমাদের জেইতে আসার চান্স আছে। ঠিক আছে, বা কিছু কিছু স্কুলে দেয়, সেটা হচ্ছে এরকম কিউমুলিন সিস্টেম বলে বা অ্যালিন সিস্টেম বলে। হোয়াট ইজ মিন বাই কিউমুলিন সিস্টেম? কিউমুলিন সিস্টেম মানে হচ্ছে যেখানে তোমাকে এমন কার্বন কার্বন ডাবল বন্ড আবার সঙ্গে একটা কন্টিনিউয়াসলি কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এইরকম সিস্টেমকে আমরা বলি হচ্ছে কিউমুলিন সিস্টেম। তো কিউমুলিন সিস্টেমের ক্ষেত্রে যখন আমাকে সিস্টান্স করতে হবে তখন ফার্স্ট দেখতে হবে যে এই কার্বন কার্বন ডাবল বন্ডগুলো ইভেন নাম্বার আছে না অড নাম্বার আছে। যদি কার্বন কার্বন ডাবল বন্ডটা নাম্বার অফ ডাবল বন্ড ইভেন হয়, যেমন এখানে দুখানা ডাবল বন্ড আছে, তাহলে তার জিওমেট্রিক আইসোমারিজম হবে। কিন্তু যদি নাম্বার অফ ডাবল বন্ডটা যদি অড হয়, যেমন এখানে নাম্বার অফ পাই বন্ডস কটা? তিনখানা, তো তার রেসপেক্টে জিওমেট্রিক আইসোমারিজম হবে। এবং সেম গ্রুপ যদি একই দিকে থাকে তখন সেটাকে আমরা সিস বলবো, আর সেম গ্রুপ যদি অপোজিট দিকে থাকে তখন সেটাকে আমরা ট্রান্স বলবো। ঠিক আছে, বোঝা গেল? দেখো বুঝলে কিনা। ওকে, আচ্ছা, এবার আমি যেটা চলে আসছি সেটা হলো লাস্ট টপিক, মানে আজকে ক্লাসের রেসপেক্টে, সেটা হচ্ছে কনফর্মার্স বা হোয়াট ইজ মিন বাই কনফরমেশনাল আইসোমার্স। আচ্ছা, এটাকে আমি একটু এখান থেকে তুলে নিচ্ছি তাদের বুঝতে সুবিধা হবে আমার। প্রথম কথা, কনফরমেশনাল আইসোমারিজম জিনিসটা কি এটুকু বোঝা যায়। হোয়াট ইজ মিন বাই কনফরমেশনাল আইসোমারিজম? তো এটাকে এইভাবে ডিফাইন করে যে কম্পাউন্ডস হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা, সেম মলিকুলার ফর্মুলা but different arrangement, but different arrangement
across single bond. Across single bond is known as conformational isomerism. এই কথাটার মানে কি? তো আমি একটু আগে প্রথমেই যখন শুরু করেছিলাম আমি একটা কথা বলেছিলাম যে রেস্ট্রিক্টেড রোটেশনাল সিস্টেম ডবল বন্ডকে বলে, আর সিঙ্গেল বন্ড যখন হয় তখন রোটেশনে কোনো ঝামেলা থাকে না, ইজিলি রোটেট করা যায়। ঠিক আছে, যেমন ধরো আমি যদি তোমাকে বলি একটা বিউটেন আছে, আমি চাইলে এটাকে এরকম রোটেট করিয়ে এটাকে এইরকমও তো লিখতে পারি। তাহলে এই দুটোই কি কনফরমেশনাল আইসোমারিজম। বাট যদি আমি তোমাকে বলি যে স্যার বিউটুইন আছে আর এর কনফরমেশনাল আইসোমারিজম কি, এটা বলা যায়? বলছে না। ডাবল বন্ডেড সিস্টেমের ক্ষেত্রে নো কনফরমেশনাল আইসোমারিজম। ঠিক আছে, বলতে পারলাম। যেহেতু রোটেশন করে এই আইসোমারিজম গুলো পাওয়া যায়, দেখো লিখেছি আইসোমার্স ফর্ম বাই দ্য ফ্রি রোটেশন অ্যাক্রস দ্য সিগমা বন্ডস। তো এর জন্য এদেরকে অনেক সময় রোটামার্সও বলে। কি বলে? রোটামার্স। ঘাবড়ে যাবে না, এই সমস্ত টার্মসগুলোকে একটু মাথায় রাখবে। ঠিক আছে, তো এদের কত রকম পসিবল রোটামার্স হতে পারে? তাহলে জেনারেলি মনে রাখবে নাম্বার অফ রোটামার্স বা কনফর্মার্স যে কোনো অ্যালকেন সিস্টেমের ইনফাইনাইট নাম্বার হতে পারে। ঠিক আছে, এবং দে আর ইন্টার কনভার্টেবল টু ইচ আদার। ঠিক আছে, তো তাদের প্রপার্টিজের অ্যাজ সাচ খুব একটা ফিজিক্যাল প্রপার্টিজের চেঞ্জ হয় না, শুধুমাত্র তাদের শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট দিয়ে তাদের এনার্জি রেসপেক্টে তাদেরকে ডিফার করানো। ঠিক আছে, সো the arrangement of the কি বলবো, position of the groups may lead to different potential energy। ঠিক আছে, এবার একটু জিনিসটা বোঝো, আমি এত অবধি করে আমি বেশি এগোবো না, আমি পরের দিনই ডিটেলসে বলবো। শুধু একটা জিনিস বোঝো যে এইটাকে আমি কি করে লিখছি। একটু ভাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো, হ্যাঁ বলো, ধরো ডিফার পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ধরো আমি একটা সহজভাবে বোঝাচ্ছি। ধরো এই যে গ্রুপটা আমি এঁকেছি, এটা বেসিক্যালি একটা ইথেনকে এঁকেছি। ধরো, ঠিক আছে, এই রেসপেক্টে এখানে একটা হাইড্রোজেন আছে। অন্য কালি দিয়ে করি, বুঝতে সুবিধা হবে। এখানে একটা হাইড্রোজেন আছে, এই পাশে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তো এটাকে এইরকম ভাবে লিখতেই পারি। এবার যদি এই দিক দিয়ে আমি দেখি, এই কেউ একজন এটা অডিওটা অফ করো। তো যদি আমি এই দিক দিয়ে দেখি, তাহলে আমার এটাকে দেখতে কিরকম লাগবে? টপ ভিউর মতো লাগবে, মানে এই কার্বনটাকে এরকম লাগবে, আর এই তিন দিকে তিনটে হাইড্রোজেনকে লাগবে। এবার টপ ভিউতে যখন দেখছো, তো পিছনের কার্বনটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি, মানে এই কার্বনটাকে আমি, এটা ১ নম্বর কার্বন, এটা ২ নম্বর কার্বন। তাহলে এইটা ১ নম্বর কার্বন, আর এই যে যেটা আমি সার্কেল করেছি এটা ২ নম্বর কার্বন। সেখানেও তো হাইড্রোজেন আছে, তো সেখানে হাইড্রোজেনগুলোকে আমি এইভাবে লিখছি। দেখো সবাই বুঝলে কি? এই রিপ্রেজেন্টেশনটা বুঝলে?
এইটাকে আমি এইরকম ভাবে লিখলাম, এটা কি সবাই বুঝতে পারলে? এই দিক দিয়ে তাকিয়েছি, তাকিয়ে আমি এটাকে এরকম দেখেছি। দেখো কেউ যদি না বুঝতে পারো বলো। তো এই যে রিপ্রেজেন্টেশন, এটাকে বলে হচ্ছে নিউম্যান প্রজেকশন। ঠিক আছে? এবার আমি একটু পরে কি বলছিলাম, যে যে কোনো কনফর্মার্স রোটেট করে বের করা, চেঞ্জ করা যায়। এবার ধরো আমি সামনের যে ইয়েলো কালারের যে বনটা এঁকেছি ওটাকে ফিক্সড করে পিছনের কার্বনটাকে ঘুরিয়ে দিলাম, তা তোমার কিরকম লাগবে দেখতে? এটা ছিল সামনে, এবার পিছনেরটাকে আমি তো অন্য কালি দিয়ে লিখছি বোঝানোর জন্য। যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে পিছনেরটা এরকম লাগবে না? এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, বাই 60 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন। তাহলে এই যে আইসোমারটা, এই আইসোমারটার মধ্যে দেখো দেখতে একটু আলাদা পার্থক্য হয়ে গেল না? তো বলছে এই আইসোমারটাকে বলে হচ্ছে এক্লিপসড ফর্ম। এক্লিপসড কেন? যেহেতু সামনেরটা আর পিছনটা একই রকম আছে, তো দেখতে পুরো ওই গ্রহণের মতো, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যেরকম হয়, সোলার এক্লিপস, তো ওরকম দেখতে, তাই এটাকে বলে এক্লিপসড। আর এই যে ফর্মটা, এই ফর্মটাকে বলে হচ্ছে স্ট্যাগার্ড ফর্ম। স্ট্যাগার্ড মানে একটা একটা দেখো উল্টো দিকে আছে। এবং এই স্ট্যাগার্ড ফর্মটা যেহেতু একটা একটা উল্টো দিকে আছে, তাহলে কম রিপালশন ফেস করছে বন্ডের মধ্যে। তাই স্ট্যাগার্ড ফর্মটা এক্লিপসড ফর্মের থেকে বেশি স্টেবল। তার মানে এইটা মোর স্টেবল দ্যান এক্লিপসড ফর্ম। তাহলে পোটেনশিয়াল এনার্জি রেসপেক্টে কি হবে? পোটেনশিয়াল এনার্জি রেসপেক্টে আবার স্ট্যাগার্ডটা কম হবে আর এক্লিপসটা বেশি হবে। এবার তুমি বুঝছো এক্লিপসটা কেন বেশি হচ্ছে? বেশি হচ্ছে এর জন্য, যেহেতু এখানটায় এটা কাছাকাছি আছে, এদের মধ্যে একটা রিপালশন হয়। সো ডিউ টু রিপালশন, এর জন্য এক্লিপসটা বেশি আনস্টেবল। ঠিক আছে? পরের দিন বলো বলো বলো। হ্যাঁ সবসময় সিঙ্গেল বন্ড তুমি বাড়িতেও ট্রাই করতে পারো। যেমন তিনখানা কাঠি নিয়ে একটা আটার মধ্যে ঢোকাবে, ফোর্থ কাঠিটার সাথে আরেকটা আটার গোল্লা লাগাবে, তার মধ্যেও তিনটে কাঠি লাগাবে, এবার দেখবে ঘোরানো যাবে। একটাকে ফিক্স করে একটাকে ঘোরানো যাবে চাকার মধ্যে। তো সেটাই আমি করেছি। এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলে ঘোরানোর সঙ্গে সঙ্গে তুমি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট পাবে, সেগুলোকেই কনফর্মার্স বা রোটামার্স বলছে। আর এই যে প্রজেকশন, এইভাবে দেখাটাকে বলে হচ্ছে নিউম্যান প্রজেকশন। আমরা আজকে আর বেশি দূর এগোচ্ছি না, পরের দিন আমরা এরই একটু ক্লাসের মধ্যে কিছু ডিসকাশন করব, একটা আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, সেইটাকে প্রথমে ডিসকাশন করে এটাকে কন্টিনিউ করব। কারোর কোনো জায়গায় এত অবধি যদি কোনো ডাউট হয় তাহলে বলতে পারো। আমরা যা যা পড়িয়েছি আমি আরেকবার একটু বলে দিচ্ছি।